গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়েই ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মহলের সামনে উপস্থিত হল আরিফ। সঙ্গ তার ৩ বোন, মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর ৫ দিন বাকি, অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড়ভাই হিসাবে ফাহাদকে আসতে মানা করল সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চাই আজ। আরিফ মলের বাহিরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্য এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খান বাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখল গুটি কয়েক বডিগার্ড আর ৫ জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান, বর হিসাবে ফাহাদ, বাকি ৩ জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, ১-২ বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ আরাফ খানের বড় মেয়ের ২ ছেলে। তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের ২ বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা, মা, ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতি কারণটা বুঝল না সে। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়ল না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করল। মুক্তা পা ছুঁয়ে শ্বশুর বাড়ির গুরুজনদের সালাম করল এর মাঝেই। অন্তত খুশি মনে মুক্তাকে গ্রহণ করল হেনা খান। মায়া জুইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হল তখন সবাই একত্রে ঢুকল মলের ভিতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সবকিছু আরিফ মায়া আর জুইয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তক্ষুনি আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানত নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ি জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে, সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসল শপিং মলে। চলে আসল বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুই এসবের কিছু জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতরে দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি, বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বোঝায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর ২-১ ছোট হবে, অথচ ব্যবহারের সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হল সে খতিয়ে দেখতে চাই নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়া পর পাত্র হিসাবে আজকাল ছেলেমেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ার সাথে, নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করল। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও না। সে তার আদুরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিব না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত।
আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যায়। ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ। আশা করছি সামনে মাসের 10 তারিখে ভিতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে। তীক্ষ্ণ গলা বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি আরও কম হবে। আরিফ আর কথা বাড়াল না। হাঁটতে হাঁটতে ভাষা ভাষা চোখে সামনে তাকিয়ে দেখল দোকানে ভিতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয়, বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ার বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসাবে উনাদের অনেক পছন্দ হয়েছে। তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিমও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজল ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখল হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতরে একটা রেস্টুরেন্টে ঢুকল মায়াদের দিয়ে। ওরা 4 জন খাওয়ার দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করল নাদিম, যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসল খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসল। সখ্যতা বোঝায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেল। চমৎকার বিষয় হল নাদিমের প্রাণচাঞ্চল্যতার কারণ খান বাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হল নাদিমের সঙ্গে। ছেলেটাকে উনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদ সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছন তাকালো। মায়াদের টেবিলে খাওয়ার দেওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করল। আরিফ সবটা তীক্ষ্ণ নজর পরখ করল। নাদিম খাওয়ার এক পর্যায়ের ওয়েটারকে ডেকে পাঠাল। আস্ত করে কি জানি বলল, কিন্তু তারপরই ওয়াটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরি ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখল ওয়েটার মায়ার দিকে এগুচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ার প্লেটের দিকে তাকাল। তাদের সবার খাওয়াতে দেওয়া প্রায় শেষ দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরও ঘণ্টা খানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝেই ওয়েটার ট্রেতে করে মায়ার জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বুঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ার সেই স্বাচ্ছন্দ্যবোধটুকু নজর কাটল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ার দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ার প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগল আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়া পার চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগল। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়েই যাচ্ছে। দীর্ঘ 8 ঘণ্টা টানা শপিংয়ের পর খান পরিবার সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসল। মায়াও বেশ ক্লান্ত।
আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল থাবা করে ওদের সবাইকে নিয়ে আসল খান বাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খান বাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার মতো করে উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ি সঙ্গে। মায়া, জুই, সেজুতি বসল নাদিমের গাড়ির পিছনে সিটে। নাদিম ড্রাইভিংয়ে, আরিফ পাশের সিটে বসতে গাড়ি ছুটল খান বাড়ির গাড়ির পিছন পিছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়ল খান বাড়িতে রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খান বাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খান বাড়ির ভিতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখ জোড়া এদিক সেদিকে ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খান বাড়িতে ঢুকে পড়ল, এখন পাছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে ধুরোধুর বুকে মায়া জোরসর হয়ে হাঁটল জুইয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খান বাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হল শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবাই জন্য শরবতের গ্রাস ট্রেতে তুলে রাখছে। ঠোঁটে কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থা করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকল ডাইনিংয়ের বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করল। মায়া শরবতে গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করল আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। একটা 2 পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্ব দিচ্ছে। মায়া আরও একবার অকারণেই শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে। দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে হৃদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রে সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করল। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরকারি চোখ গেল মায়া আর জুইয়ের দিকে। চোখের পলকে আরিফ, নাদিমকেও দেখে নিল এক পলক। কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরের ছোট বিয়াইন যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বর্ষর ঝামেলা চুকিয়ে ফেলছ তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করল। যদিও সে নাদিমকে চিনে না, কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময়ে এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার নিব নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদিফ আসেনি? না, রাফিস দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল।
বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই, গিয়ে দেখ বাহিরে পেয়ে যাবি। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্য। হেনা খান, আরাফ খান শশীর লাজুকলতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে। কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানত। আয়নের জন্য জুইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরকারি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিত সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছি। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হল দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখল আয়নের হাতের কাছেই আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়ার তরমুজের প্লেটটা চাচ্ছি। সৌজন্য বোঝায় জুই আস্তে করে নিজের ফলকাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই আমাকে আমের প্লেটটাও দেন। জুই এইবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানি গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করাই। কিন্তু কেন, সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানত না। আয়ন জুইয়ের থেকে পানি গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারল কেন, জানা নেই জুইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগেই রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদিফ বলেছিল আজ খান বাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য। আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদিফ দেশের বাহিরের থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদিফ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসল না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। সকলের খাওয়া দাওয়া মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খান বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসি শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিক ন্যায় তাকালেও কয়েক সেকেন্ড মধ্যে ভ্রুর কুঁচকে গেল মায়ার পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ার মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরও মায়ার পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলে পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হল। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকল হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘুরাল পুনরায় মায়ার দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হল হৃদের সাথে। মায়া ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হল দুজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ার দিকে। আর হৃদের চেয়ে থাকার কারো হল মায়ার পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ার দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ার অগোচরে খাওয়ার জন্য। কিন্তু মায়ার পিছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি। কিন্তু হৃদের বাজপাখি নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি আরও একবার পরখ করল হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ।
কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বামহাতের ভাঁজে ফেলে ডানহাতটা ডান পকেটে গুজে মায়ার দিকে চেয়ে আছে বাজপাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জোরসর হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপর বেশ দারুণ লাগল মায়ার চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5'6" নাকি 5'7"? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসল হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিনিয়ে বলল, তোমাকে কফি করে দিব? দে। রুমে দিয়ে আসব নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করল। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ার মনে হল দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক। এমনকি দুজন দুজনার সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের হেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচারের মায়ার তেমনই ঠেকল। হৃদের ভয়ে জোরসর হয়ে থাকা মায়া মন হঠাৎ করেই যেন মন খারাপ হল। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখত নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াত। আসলে মায়ার কপালটায় খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ার স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসল খান বাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভিতর থাকা জায়গায় কর্ডা লাইটিংয়ে কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ডের দাঁড়িয়ে থাকতে দেখল মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খোঁজে খোঁজে স্বামীর নাম্বারে কল লাগাল। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কত দিন করে থাকবে লোকটা মায়ার উপর? একদিন না একদিন ঠিকই ভেঙ্গে যাবে। মায়ার চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখল। একগালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়েলকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ার মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারও উপস্থিতিতে টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারও উপস্থিতিতে মায়া চমকে উঠতে চোখে পড়ল আয়নকে। বেশ হাসি হাসি মুখে মায়ার ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিত মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হরভর করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া, আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে। তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সবকিছু। মায়া চমকে উঠার মতন করে অস্থির চিত্তের হরভর করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়া এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসল ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধাল, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়ার আয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ার মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় আয়নকে শুধাল মায়া। বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকত তাহলে অবশ্যই হতাম। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার। হৃদ তো তোমাকে হেল্প করল না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বাকিনি চাইব না হৃদের মতন। বিআই হিসাবে তো এতটুকু সাহায্য তো করতে পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করল। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ার কেন জানি মনে আয়ন সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ার সেই নিখোঁজ স্বামী।
মায়ার সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউ আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? হৃদ খান। অসম্ভব। হৃদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ার কথা মনে রেখে আয়নকে এসব বলে বেরাবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ার পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন সে অন্তত নিজের কথার খেলাপ করার মতন মানুষ নয়, এতটুকু মায়ার বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ার মাথা এলো আয়নই হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়ার চায়। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বুঝাতে চাইছে। আয়ন মায়ার নিখোঁজ স্বামী হতে পারে, এই ভাবনা মায়ার মাথায় আসতেই মায়ার মন ছটফটে উঠল অস্থির চিত্তের। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হল। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ার অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ার দৃষ্টি দেখেই বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করল আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়ার হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল, মনে হল অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দুকনা দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজাল হাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হা করে নিঃশ্বাস ফেলল ভিতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক ঘটনার শ্যামবর্ণ দেখে এবার মায়ার নিশ্চিত মনে হল আয়ন হয়তো মায়ার সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসাবে খোঁজে চলছে। মায়ার তীব্র অস্থিরতায় আছড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাব। আয়ন মুহূর্তে হেসে মায়ার দিকে টেবিলের উপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ার ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকাল। হৃদ শুধু থেকেই বাংলো ঘরে দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ার মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করছে। আয়ন ইচ্ছা করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ার হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগ দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগের ঠাহর করল। তারপরও সেটা দেখেও না দেখার মতন করে মায়ার সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো? আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে, আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটাকে বের করে দিব। মায়া ধকধক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলে উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসল চেয়ারে। মায়া উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? কিছু আইডি দাও তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কচলাতে কচলাতে মিহি স্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবার ছিল। লম্বা তো অনেকই হয়, কিন্তু এক্সাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইল, আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়ার কিছু বলার আগেই আয়ন ডান তাকিয়ে হৃদকে ডাকল খাট ছেড়ে। এই হৃদ, এইদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে, দেখল হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ার দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জোরসর হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠ্যাটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝল হৃদ স্বভাবে তোত্তারামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ার চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কিরে ভাই, সব জায়গাতে ঠ্যাটামি করস কেন? একটু আধটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ার চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসল নিজের জায়গা। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্য আয়ন আবারও বলল, শুন হৃদ, তোরে যে জন্য ডেরিদ মায়ার প্রেমগাথা,
একটা সুন্দর সকালের সূচনা। সকাল ৬টা কি ৬:৩০টার ঘরে। ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণা জানালা দিয়ে। কে যেন দক্ষিণা জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল। নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ার আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনি দক্ষিণা হওয়ায় ফুরফুরে বাতাসে শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তে উপুর হয়ে শুল, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্তি করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তিমতো দিতে পারছে না সে। বাড়ির ভিতরে থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবে আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউডস্পিকার কথা বলছে মায়ার মনে হল। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচি ডাক শুনতে পারছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজে পড়ল চাচির? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচি ডাকাডাকি শব্দ মায়ার কান অবধি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সারাশব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারারাত ফোনালাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত ৩ মাস ধরে এত কথা বলে। কার সাথে প্রেম করে বেড়ায়? লোকটাকে। তবে মায়ার জানামতে যতটুকু বুঝতে পেরেছে জুই হয়তো খানবাড়ির কারো সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নাম্বার অন্তত রাদিফ নামে সেভ করা। মায়া সেই থেকেই একটু বুঝেছে। বাহির থেকে ভেসে আসা তীব্র ভোসব আওয়াজে মায়া নাকমুখ কুঁচকে বালিশের ভিতরে আরও মুখটা চেপে রাখল। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হল না কিছু একটা ভেবে। বরং চট করে মায়ার মাথায় আসল আজর বড়বোন মুক্তা গায়ের হলুদ। সেজন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনে মানুষের ভরপুর। এজন্য সকাল হতেই এত হই হুল্লোড় চেঁচামেচি শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণা জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাহিরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকাল। বাতাসের তোপে ফুরফুর করে নড়ছে গাছের পাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝুল। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপর রেখে অসল ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ার কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়া মনে হচ্ছে আজ মায়ার সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ার জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ার জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়া মনে হচ্ছে আজকে দিনটি মায়ার জীবনে বাকি দিনগুলোর মতন হবে না। একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করল যাতে খারাপ কিছু না ঘটে মায়ার সাথে। আজকে মায়ার বোনের গায়ের হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ার জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চাই না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক। তাই মায়ার নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করল মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ার দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমে বোম মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারারাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ভোসব আওয়াজটা তীব্রভাবে কানে লাগতে মায়া অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে। আর মাত্র 2% চিহ্ন আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামাল না, বরং মায়ার নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগল। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভূগোল মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখল। লোকটা মায়াকে কখনো কল দেও না, আবার মায়ার কল রিসিভ করে না সে। এত কিসের রাগ মায়ার উপর লোকটার সেটাই বুঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া 2 দিনের ফোনালাপের খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তায় তো মায়ার তাই মনে হল। মায়া নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসল বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো হাতে প্যাঁচাতে প্যাঁচাতে খোপা করল। বিছানা পাশ থেকে গায়ের সুতির ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে ঘরে স্যান্ডেলগুলো পায়ে পড়ল।
তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতের ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতে চোখে পড়ল এলাহি কাণ্ড। মায়া দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ার বাবা চাচার সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ার ফুপাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশন মালামালের কাজ দেখাচ্ছে দাঁড়িয়ে থেকে লোকদের। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতে ডেকোরেশনে কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘরের দিকে তাকালো। দেখল রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ভোসব সাওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখল ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছে। আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরও তিনজন কাজের মহিলা নিয়ে। মায়ার মাকে দেখা গেল নকশি পিঠা বাজতে। ছোট চাচি সেই পিঠা শিরায় ডুবিয়ে বড় তালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ার ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখেই বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের। জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যা বলে বলল, জুই সারারাত পড়েছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে। 10টার আগে উঠবে না। সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি। ওকে এখন ডেকো না। মায়ার কথায় সাবিনা বেগম বিশ্বাস করল। মাঝ থেকে মায়া বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ার উদ্দেশ্য বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নে। অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর, ওদেরকেও বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর মতো সেজেগুজে থাকিস কেমন? ফুপির কথায় মায়ার হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি? চেয়ারম্যান বাড়ির মানুষ, আসলে আমি সাজব কেন? মায়ার কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ার মা রেহেনা বেগম ধমক দিল মায়াকে, বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস। তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনই সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিকে থেকে এসেছিল সেই দিকে পুনরায় হাঁটে। মায়ার সুন্দর দিনটা মাটি হয়ে গেল। সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করল না, কারণ মায়া এখন সাজবে আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতেন হবে বলে এখন আর সাজল না। মায়াকে সাজতেন না দেখে রেহেনা বেগম ধমক দিতে গিয়ে আবার দিল না। মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনই অনেক সুন্দর। সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়াল না, বরং চুপ থাকল। মায়া নাস্তা খেয়ে সারাবাড়ি ঘুরঘুর করতে লাগল আরিফের পিছন পিছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুক্তাকে নিয়ে বসল। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়ল। মায়ার নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হল কিছুক্ষণ আগে। উনার রাতে ট্রেতে সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হল। মায়ার চাচাতো, খালাতো, ফুফাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য। আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ে স্টেজ করা হয়েছে মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারাবাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখল। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টা দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়ে ছিল নিজের মায়ের দিকে। রেহেনা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু করেই যাচ্ছিল পুতুল বনে। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতার পঞ্চমুখ মায়ার আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করল নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লাম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ার আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ার সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসাও করল।
সারাদিন ভর হইচই আর ব্যস্ততায় কাটল সবার সময়ে। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজু ধুম পড়ল মায়ার কাজিনদের মধ্যে। কারণ সন্ধ্যা নাগাদ কনে পক্ষ থেকে এক গাড়ি মেয়েছেলে মিলে যাবে ফাহাদের বাড়ি হলুদের ডালা নিয়ে। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলেমেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে। কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ারা আগে যাবে ফাহাদের বাড়ি। তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙ্গা শাড়ির আর অর্নামেন্ট গায়ে জোড়ালেও মায়া আর জুই পড়ল একদম ভিন্ন। দুবোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি জোড়াল গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছে বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্ট পরেও খুলে রাখল। মায়ার মতো করে সেও সিম্পল সাজল একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙ্গা শাড়ির সাথে একই রকম দেখতে গাঁদাফুলের মালা দুটো হাতে পরল। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানল। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়। স্কুল, কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খান বাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়া ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই নিয়ে দ্বিধা কাজ করল। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞাসা করতেই জুই নিষেধ করল, আজ হিজাব না পরতে। মায়া কেমন মনা করে হাতের হিজাবটা রেখে দিল। তবে চুলগুলো খোলা রাখল না। সুন্দর খোপা করে তাতে গাঁদাফুলের একটা মাথা প্যাচাল। কপাল থেকে গালের উপর 2 গাজি কাটা চুল ফেলে, কানে ছোট ঝুমকা পরে সাজটা কমপ্লিট করে জুই দিকে তাকাতে, জুই কানে ঝুমকা পরতে পরতে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তে। মায়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। জুই কানের দুল পরতে পরতে মায়ার শাড়ির কুচি ঠিক করে দিল। বোন একই রকম সেজেগুজে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করল। মায়ার ছোট ফুপি 2 ভাজতির নজর কাটল থুপথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ার সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতন হল। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করল আরও একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানতে পারল তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করল না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ মায়া, জুই, সঙ্গে মায়ার একজন বান্ধবী সুমিকেও ডাকল। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসল প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কের হেঁটে গিয়ে বসল নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকাল না। কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করল মায়ার প্রতি। জুই বিয়ের এত হইচইর মধ্যেও কিছু একটা আঁচো করেছে নাদিমের পরিবারকে নিয়ে। কিন্তু সে এখনও শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকাল নাদিমের দিকে। সে এখনও থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে। আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পিছনে চেপে বসল জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ার পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিল নিজের পাশে বসাল। নাদিম আসিফের ডাকে হুঁশে ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসল। আরিফ পাশের সিটে বসতে নাদিম ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে মিরর দিয়ে আরও একবার মায়াকে দেখে নিল। টিল্ড সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয় বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে করা হচ্ছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয় বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছাল। ফাহাদদের বাড়িতে মায়ারা পৌঁছিয়েছে আরও ঘণ্টা খানিক আগে। এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসাবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেইরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত।
তিনতলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসল। আগেবার মুক্তা ফাহাদের আকদ সময় খান বাড়িতে হয়েছিল, তাই মায়ার কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই তার মানে আসিফও আসবে না। মায়া বুঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন, নিজের ফুপাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে তাতে এত তালবাহানা করে কেন। এই লোককে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চাই না কেন সে। পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি, কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাইকে নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই। সবাই নিচে, হাতে গোনা ১০-১২ জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকাল। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়া আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুইয়ের খোঁজ করল। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বুলাল। তখন দেখা গেল ফরমাল গেটআপে হৃদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনও মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ার চোখে ঠিকই পড়ল গুরুগম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে হৃদ, হাতের শার্ট কুইন পর্যন্ত টেনে গুটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবল, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরেই হৃদ থেকে নিজের দৃষ্টি ঘুরাতে মুহূর্তে কানে আসল কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে। আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকেই চেয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়ার সৃষ্টিতে চোখ পড়ে। জোরতার আর অস্বস্তি বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘুরাল। মায়ার এত অস্বস্তিত বোধেও হৃদ নিজের দৃষ্টি সরাল না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তন ঘটল না। সেই একইভাবে মায়ার দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে মায়া আর চোখে হৃদের দিকে তাকাল। সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ার অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়াল। মায়া বুঝতে পারছে হৃদ এখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদে অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ি ঘরে দরজার দাঁড়িয়ে। আসিফ হৃদের পিছন পিছন উঠে আসল ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসল সেদিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখল ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুশির হল, তবে বেশ সন্দেহ হল হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্ত করে ডেকে বলল, আসিফ ভাই আপনার ফোন। আসিফ ডাক হৃদের কান অবধি পৌঁছাল কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকল, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাভ দৃষ্টি ঘুরাল আসিফের দিকে। 1 সেকেন্ড ভিতর পুনরায় সেই নেশাত্মক দৃষ্টি ঘুরাল মায়ার উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পিছন সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত না করল না আসিফ। আসিফ চলে যেতেই হৃদ মোহাচ্ছন্ন ঘোরে মায়ার দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হল ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানের ছেলেমেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়াল জুই, শ্রেয়া, সেজুতি পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ার দিকে তাকিয়ে। তার আজ এত হইচই রাগ লাগছে না, বরং বউয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছুতে মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উকি মেরে তাকাল হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তক্ষুনি ঘাড় ঘুরাল। বিড়বিড় করে বলতে লাগল, আর জীবনেও মায়া তাকাবে না সে হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতন তাকিয়ে লোকটা। মায়ার অস্তিত্ব লাগাটাও বুঝতে চাইছে না আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজুতি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়াল জুইয়ের পিছনে। মায়া তাকাবে না,
করেও জুঁইয়ের পিছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তক্ষুনি চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কলমা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়ে, তবে গায়ের ব্লাউজটা মাজিত আর শালীনভাবেই পরেছে। কুইন পর্যন্ত ব্লাউজের হাতা দুটো, পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পিঠ ডাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মাজিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশী সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবুর শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিতা দূর করতে শশীর হাতের সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝল মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চাই। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামী চোখে মুখে ঢুকে পড়বে, তারপরও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ার কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করা প্রশ্ন উঠে না। কিন্তু কথা হলো লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ার হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরাল। উচ্চস্বরে গান বাজনা সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে, ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়ো নেয় হৃদের দিকে এগিয়ে আসল। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ি দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলাল হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখল, তারপর খুব স্বাভাবিক ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকাল। আয়ন ফাহাদদের গেইটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খাট ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আফিস, এই অসময়ে আবার কোথায় যাচ্ছে তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসল। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গা যাচ্ছি জরুরিভাবে। রাদিফ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তের বলল, সে কি? রাদিফ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়ল কার সাথে? ওহ তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়াল? কি হয়েছে? চলো আমি যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনই ঠিক হয়ে যাবে। ভয় পেয়েন না। ভয় তো রাদিফকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ওহ যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরও বাড়াবে। ভয় পেয়েন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নিবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো চলে যেতে চাইল, আবারও পিছন ডাকল আয়ন বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পিছন দৌড়াতে দৌড়াতে খাট ছেড়ে বলল, এইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদে উদ্দেশ্য। অনেক সময় ধরে সে বাহিরে। জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্য, কিন্তু হলরুমে দিকে এগোতে দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কি সব হাবিজাবি খেয়েছে নাকি ঔষধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানে নেই হেনা খান। আরাফ খান যখন হুট করে বুকের ব্যথায় বসাঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল তখন সবাই ধরাধরি করে উনাকে নিয়ে শোয়াল রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসল। আয়নকে আরাফ খানের কথা জানাতে সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতি কাছে বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসাবে আয়নের জানা আরাফ খানে বর্তমান অবস্থান সম্পর্কে। টিল্ড স্টেজের সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ঢালা হাতে নিয়ে কোনো রকমের ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টি বড় ঢালা তো অপর হাতে আয়ন,
হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ঢালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় হাতে মিষ্টির ঢালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতি অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে আসল সেজুতিকে সাহায্য করতে। দেখায় যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মা এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু হেল্প করব তোমার। সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হল। নিজের ফোনটা রেখে হৃদ আর আয়নের ফোন দুটো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছ ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইব তখন দিও কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানি ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতে একদম নতুন, দেখে বুঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার কার, বরং নিজের কমদামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরল 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ার সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনই মায়ার পাশে বসেছিল বলে মায়াও অস্তিত্ব বোধ করেনি। কিন্তু একটু আগেই আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসাবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের উপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ দিতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বারটা তুলে ফটাফট মেসেজ লেখল। 1, 2, 3 আজ ভালোবাসার দিন। 4, 5, 6 আজ যদি বাসর হয়। 7, 8, 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মনগড়া ছন্দ লেখে পাঠাতেই টুং করে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালি ভাবে তাকালো কোলের উপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবল হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লেখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের উপর ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনল কিন্তু তেমন গায়ে মাখল না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লেখল, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠাল, আবারও সেই একইভাবে কোলের উপরে হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ার মেসেজের সাথে সাথে ওর কোলের উপর ফোনটা শব্দ করে উঠছে সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ার ধারণাতে নেই যে মায়ার স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধ হয় ভাগ্য মায়ার সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ার হতে চলল। নয়তো হৃদের ফোন, প্রথমে আসিফ তারপর আয়ন, এরপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ার হাতে চলে আসল। এই সবটাই হলো মায়ার ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসল না, তক্ষুনি মায়া উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে কিছু একটা ভাবল। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতেই মায়ার কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল তক্ষুনি। মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালি ভাবে কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খোঁজল ফোনগুলো দিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথায় সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটাল না কোলের উপর বাজতে থাকা ফোনটাকে নিয়ে। ভাবল হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনই থেমে যাবে। হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবল মায়ার স্বামী হয়তো মায়ার হুমকিগুলোকে সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে।
কিভাবে মায়ার কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই দি